পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে ঠিক একই রকম মানে একটা রেকর্ড বাঁধছে এরকম ধারায় প্রতিবার তাকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা মাত্র একই উত্তর দেন এবং বারবার মনে করিয়ে দেন যে তিনি আগেও যেমন বলেছেন মানে ভারত আগেও যেমন বলেছে এখনো বলতে চায় যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে অনুরোধ এসেছে এবং ভারত সেটা খতিয়ে দেখছে। সেটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বটে। মানে কেনই বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উপরে ভারত সরকারের কারো মুখ দিয়ে একটি শব্দ এখন পর্যন্ত ইউনূস সরকারের আমলে কিংবা তারেক রহমান সরকারের আমলে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে উচ্চারণ করানো গেল না, সেটা যেমন একটা প্রশ্ন। কেনই বা মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একই উত্তর বারবার দেন, খতিয়ে দেখছে, অনুরোধ এসেছে, খতিয়ে দেখছে ভারত, সেটাও একটা প্রশ্ন বটে। এমনকি এই কদিন আগেও মানে এক সপ্তাহের মধ্যে 2 দফায় সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তাকে এই নিয়ে প্রশ্ন করলেন এবং তিনি এর আগের দফায় মনে করিয়েছেন যে প্রত্যর্পণ তো একটা আইনি ইস্যু, কাজেই আইনিভাবেই ভারত সেটা বিবেচনা করছে, খতিয়ে দেখছে এবং এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। এবং প্রায়শই তিনি ভারতের সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বলেন যে আগেও যেমন বলা হয়েছে জানানো হয়েছে ভারতের সে অবস্থানে যেমন কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন যদি হয় কোনো তাহলে তারা জানাবেন। কেন এ ধরনের একটা উত্তর সেই 2024-এর সেপ্টেম্বরে প্রথম যখন ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে কিনা এ আওয়াজ বাংলাদেশ থেকে উঠল এবং ভারতের সাংবাদিকেরা সে প্রশ্নটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে গেল, তারপর থেকে এখন পর্যন্ত একই উত্তর কেন ভারত দিচ্ছে? যদিও 2024-এর সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বলেছিল যে এটা তো এখন একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, এখনো তো প্রত্যর্পণের কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসে নাই, কাজেই আসলে তারপর ভারত খতিয়ে দেখবে। এরপর সেই নোট ভার্বাল দিয়ে যে প্রত্যর্পণের অনুরোধ শুরু, এখন ভারত মাসের পর মাস ধরে স্বীকার করে অনুরোধ আছে তাদের কাছে, কিন্তু তারা খতিয়ে দেখছে, এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হয় না। এখন ভারতের এই আইনি বিষয়টি খতিয়ে দেখতে আসলে কতদিন লাগবে? আর এটা কি সত্যি শুধুই আইনি বিষয় খতিয়ে দেখার একটা প্রশাসনিক বিষয়? এটা কি একটা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়? আইনি কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়, নাকি এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়? এ নিয়েও বিভিন্ন তরফে ভারতের ভেতরেও কিন্তু ব্যাপক আলোচনা ছিল। কিন্তু শেখ হাসিনা এমন একটা চাল চেলেছেন, শেখ হাসিনা এমন একটা তুরুপের তাস বের করেছেন, এমন একটা ট্রাম্প কার্ড খেলে দিয়েছেন যে এরপর এখন ভারতের সংবাদ মাধ্যম, ভারতের যে বুদ্ধিজীবী মহল 2024-এর আগস্টের পর থেকে ওই যে কেন ভারত সরকার এক বাস্কেটে ডিম রাখলো, কেনই শুধু আওয়ামী লীগের সাথে খাতির করলো, কেন ভারত সরকার এমনকি বিএনপি, জামায়াতে ইসলামী সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারলো না, 10 ট্রাকের ইতিহাস ভুলে, বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধিতার রাজনীতির ইতিহাস ভুলে, এমনকি ওই যে 7 সিস্টার্স ছিনিয়ে আনবেন একদল, কিংবা গাজওয়াতুল হিন্দ সফল করতে 50 লক্ষ সৈন্য নিয়ে ভারত চলে যাবেন, এসব রাজনৈতিক বক্তৃতা যেসব দলের শীর্ষ নেতারা দেন তাদের সঙ্গেও ভারত কেন খাতির করলো না, এসব কথা যখন এমনকি ভারতের মধ্যেও একটা দল বলা শুরু করেছিল, তখন শেখ হাসিনা এখন বলে বসেছেন তিনি দেশে যেতে চান, তিনি ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখতে বলেছেন, তিনি কারাগার প্রস্তুত রাখতে বলেছেন, তিনি বলেছেন তিনি যে কোনোভাবে দেশে যেতে চান, ফাঁসির রায় মাথায় নিয়েই ফিরতে চান এবং প্রয়োজনে যদি সরকার মনে করে সরকার ফাঁসি দিতে পারে, মানে তারেক রহমান সরকার যদি মনে করে তাকে কারাগারে রাখতে পারে, তিনি তার নেতাদেরকে নিয়ে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। এখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা নিজেই তো দেশে ফিরতে চান, ভারত সরকারের ওপর তো তাহলে আর দায় নাই, মানে ভারত সরকার প্রত্যর্পণ করবে কি করবে না বিষয়টা তো আর সেই জায়গায় নাই, কারণ ভারত সরকারের অতিথি যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, তিনি তো নিজেই দেশে ফিরতে চান।
কিন্তু বাংলাদেশ সরকার উল্টে এখন বলছে যে তার নিজে নিজে এসে আত্মসমর্পণের সুযোগ নাই, তাকে নাকি ভারত সরকারকেই প্রত্যর্পণ করতে হবে এবং ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা এ বিষয়ে একটা সিদ্ধান্ত হতে হবে। কারণ বাংলাদেশ সরকারের আসলে যে ইচ্ছাটা, আশাটা, এবং ভারত সরকার সে বিষয়ে কোনোভাবে সাড়া দিতে চায় না, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারত কিছুতেই বাংলাদেশের সঙ্গে কোনো চিঠি চালাচালি, বাংলাদেশের সঙ্গে কোনো কূটনৈতিক আলাপ আলোচনা কোনো পর্যায়ে, কিংবা কথার পিঠে কোনো কথা পাল্টা বলবার কোনো সুযোগ তৈরি করতে চায় না। এবং সে কারণেই প্রকাশ্যে শেখ হাসিনা বিষয়ে কোনো মন্তব্য, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কোনো মন্তব্য করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি কিংবা ভারত সরকারের কোনো পর্যায়ের কোনো নেতাকে এখন পর্যন্ত এসব বিষয়ে মন্তব্য করতে দেখা যায় নাই। দেখেন, এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারতে গেলেন, তখন বাংলাদেশের রীতিমতো শিরোনাম হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে আলাপ করেছেন এবং হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠাতে নাকি ভারত সম্মত হয়ে গেছে। এরপর মে গেছে, জুন গেছে, জুলাই মাসও যেতে শুরু করেছে। এখন পর্যন্ত হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠানোর বিষয়েও ভারতের কোনো রকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। হাদি হত্যার আসামিদেরই যখন ফেরত দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত একটি শব্দ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আদায় করতে পারেনি, তখন বুঝতে অসুবিধা হয় না। বারবার রণধীর জয়সওয়াল যে বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, এটা বলেন কারণ বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার বা অনুরোধে সাড়া দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ভারত বোধ করে না। অন্যদিকে শেখ হাসিনা তো এখন নিজেই বাংলাদেশে যেতে রাজি, সেখানে সরকার কেন তাকে ফিরিয়ে নিতে রাজি না, এই প্রসঙ্গটি বরং বাংলাদেশ সরকারকে এত বেশি বিব্রত করবে আগামী মাসগুলোতে যে ভারত জানে, ওই যে ভারতেরই অনেক বুদ্ধিজীবীরা বলছিলেন যে হয়তো আন্তর্জাতিকভাবেও ভারত চাপের মুখে পড়তে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে, সে চাপও যে কোনোভাবেই কার্যকর হবে না সেটা ভারত খুব ভালোভাবে জানে। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম, বাংলাদেশের অনেক বিশ্লেষকেরা এবং বাংলাদেশের বিএনপি জামাত ঘনিষ্ঠ রাজনীতিবিদ এবং সাংবাদিকদের একটা অংশ এমন কথা লিখছিলেন, বলছিলেন যে ভারতের সরকার নাকি শেখ হাসিনাকে দেশে ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। এখন শেখ হাসিনা নিজেই রয়টার্সের সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ সরকার তো বারবার চিঠি দিচ্ছে ভারত সরকারকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, এখন আমি নিজেই যেতে রাজি, বাংলাদেশ সরকারকে প্রস্তুত হতে হবে। কাজেই ভারত সরকার শেখ হাসিনা যতদিন ভারতে আছেন, মানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছর ডিসেম্বরেই যেটা খোলাসা করে ভারতের এক বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় বলেছিলেন যে শেখ হাসিনা ততদিন থাকবেন ভারতে যতদিন তিনি থাকা প্রয়োজন মনে করবেন, শেখ হাসিনা যতদিন থাকবেন ভারত ওই প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছি এর বাইরে আর কোনো মন্তব্য, কোনো টু শব্দ করবে না। দেখেন, সীমান্তে পুশিং শুরু করেছে ভারত সেই 2025-এর মে মাস থেকে। এখন পর্যন্ত বাংলাদেশের ইউনূস সরকার কিংবা তারেক রহমান সরকার এ বিষয়ে ভারতের মুখ খোলাতে পারে নাই। সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেছেনই যে অন্তত ভারতকে 12-13টি চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সীমান্তে পুশিং বন্ধের বিষয়ে, কিন্তু ভারত কোনো চ্যানেলে কোনো পর্যায়ে এ বিষয়ে কোনো আলাপ শুরু করে নাই। ভারত এই যে সীমান্তে পুশিং, শেখ হাসিনার প্রত্যর্পণ কিংবা ওই যে হাদি হত্যার আসামিদের ফেরত চাওয়া, এই কোনো বিষয়ে বাংলাদেশের কোনো অনুরোধে সাড়া দেবে না। কারণ একদিকে যেমন ভারত 2025-এর নভেম্বরে তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হাতে বাংলাদেশ ভারত সীমান্তে যে জঙ্গি শিবিরগুলো গড়ে উঠেছে সেই জঙ্গি শিবিরগুলোর স্যাটেলাইট ছবি তুলে দিয়ে এসব বন্ধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিল, ঠিক যেভাবে ভারত 2025-এর ডিসেম্বরে হাদি হত্যার পর ভয়াবহ ভারত বিরোধী রাজনীতি আবারও চাঙ্গা হয়ে ওঠার পর এবং
বাংলাদেশে 2024-এর পরের প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহর মতো ব্যক্তিরা শহীদ মিনারে দাঁড়িয়ে 7 সিস্টার্স আলাদা করে ফেলার ঘোষণা দেওয়ার পর এবং হাদির মৃত্যুর পর ভারতীয় হাইকমিশনে ঢাকায় চট্টগ্রামে হামলা হওয়ার পর ভারত স্পষ্টত এই প্রত্যাশা রেখেই তারেক রহমানকে দেশে ফেরত এনেছিল এবং তারেক রহমানের ক্ষমতায় যাওয়ার বিষয়ে পূর্ণ সমর্থন দিয়েছিল যে তারেক রহমান বাংলাদেশে এসে এই ভারত বিদ্বেষী রাজনীতি যেমন বন্ধ করবেন, তেমনি 10 ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য আনতে দেওয়ার সুযোগ করে দেওয়া তারেক রহমানকে ভারত বিশ্বাস করেছিল যে তিনি এ দফায় বাংলাদেশের ভূমি ভারত বিরোধী কোনো কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবেন না। এসব শর্ত যেমন তারেক রহমান পূরণ করেন নাই, তারেক রহমান বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টিতেও কোনো উদ্যোগ নেন নাই। যে সরকার এসব বিষয়ে উদ্যোগ নেবে না, সে সরকারের সঙ্গে যে ভারত কোনো সক্রিয় সম্পর্ক গড়ে তুলবে না, সেটা কিন্তু 2025 সালের নভেম্বরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রকাশ্য বিবৃতি দিয়ে স্পষ্ট করেছিল। একদিকে যেমন রণধীর জয়সওয়ালের মুখ দিয়ে নিয়মিত বলানো হয় যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশই প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সবচেয়ে বড় চাওয়া, ঠিক তেমনিভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দেওয়া সেই বিবৃতিতে ভারত বলেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করব। তার মানে এই যে বাংলাদেশে কয়েক কোটি মানুষের সমর্থিত দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে সেই আওয়ামী লীগের সকল নেতা কর্মী সমর্থকদের প্রতিও ঢালাও মামলা দায়ের করে এবং সারা দেশ জুড়ে অভিযান চালিয়ে ক্রমাগতভাবে বিভক্তি বাড়িয়ে যে অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে ধরে রাখা হচ্ছে, সেই পরিস্থিতিতে ভারত বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার জন্যে তারেক রহমান সরকারও কাজ করছে বলে মনে করে না। ঠিক যে কারণে ইউনূস সরকারের সঙ্গে তারা কোনো রকম যোগাযোগের চ্যানেল স্থাপন করে নাই বা অব্যাহত রাখে নাই ইউনূস আমলে, তারেক রহমান সরকারের সঙ্গেও তাই সকল যোগাযোগের চ্যানেল বন্ধ রেখেছে ভারত তাই এই একই কথা বারবার শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে বলতে থাকবে। ভারত অনুরোধ পেয়েছে এবং ভারত তা খতিয়ে দেখছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যেতে চান, কাজেই ভারত ফেরত দিচ্ছে না বলেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা যাচ্ছে না। এমনকি 3-4 দিন আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যেটা বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সদিচ্ছা প্রয়োজন, এটা যে একটা ফাঁপা বুলি, সেটা ক্রমাগতভাবেই শেখ হাসিনার বর্তমান অবস্থান, দেশে ফেরার ঘোষণা আর ভারতের অনড় অবস্থানে আরও পরিষ্কার হবে সামনের দিন।